গ্রাম থেকে জীবনের প্রথম শহরে গিয়েছিলাম। শহরটা আমার একদমই অজানা। এক পাজে ফেলাবো সেই রাস্তাটাও আমার নেই। আমি কিছুই চিনি না, কোথায় যাব না যাব আমার মাথায় কাজ করতেছে না। সেই শহরের মধ্যে হাঁটতে হাঁটতে হঠাৎ করে ছোট্ট একটা চায়ের দোকান দেখতে পেলাম। সেই চায়ের দোকানে গেলাম, গিয়ে বললাম, ভাই আমাকে একটা কাজ দিবেন প্লিজ, আমি গ্রাম থেকে এসেছি। আমি না গ্রাম থেকে অনেক কষ্ট করে শহরে এসেছি ভাই কাজ করার জন্য, প্লিজ আমাকে একটা কাজ দিবেন। তখন সেই দোকানদার আমাকে বলল, তোদের মতো ছেলেদেরকে আমার অনেক ভালো করেই চেনা আছে, তোরা গ্রামের কথা বলে কাজ নিস, পরে কিছুদিন পরে টাকা টুকা সব চুরি করে পালিয়ে যাস। তোদের মতো ছেলেদেরকে না আমি কাজ দিব না। দোকানদারটা অনেক চিল্লাচিল্লি শুরু করলো। তারপরে কিছু মানুষ ওখানে জড়ো হলো। এরপরে একটা মানুষ আমাকে থাপড় দিল খুব জোরে। সে বলল, এগুলো হচ্ছে চোর চোরটা বাটপার, এদেরকে ধরে মার। তারপরে আমাকে অনেক কয়েকটা মানুষ ধরে মারলো। জীবনে প্রথম আমি এত মার খেলাম মানুষের, অনেক অপমান সহ্য করলাম। এরপরে একটা বয়স্ক লোক এসে আমাকে বলল, তুই কে রে বাবা, এখান থেকে তাড়াতাড়ি চলে যা। এরপরে সে লোকটা এসে আমাকে ছাড়িয়ে দিল। তারপর আমি বুকের মধ্যে ব্যাগটা চেপে খুব জোরে দৌড় শুরু করলাম। আমার চোখ দিয়ে পানি পড়তেছে, কোথায় যাব না যাব কোনো কিছু বুঝতেছি না। যাই হোক, অনেক দূর যাওয়ার পরে দেখতে পেলাম একটা রেলওয়ে স্টেশন। সেই রেলওয়ে স্টেশনে দেখতে পেলাম হাজারো অসহায় মানুষ ওখানে পড়ে আছে। কারো বাবা নেই, কারো মা নেই, আবার কেউ কেউ বয়স্ক ভিক্ষা করে খায়। সেখানে গিয়ে আমিও বসলাম ওদের সাথে। সেই মানুষগুলো বলল, কে রে বাবা তুই, আমাদের মতো ফকির, ভিক্ষা করিস তুই? আমি বললাম যে না, আমি ফকির না, বাসা থেকে বেরিয়ে এসেছি। তবে বাইরেটা যে এতটা কঠিন এটা আমি কখনো জানতাম না। তখন সে ফকির বলল আমাকে, তোর বাসা কোথায়? এরপর আমি বললাম, আমার বাসা হচ্ছে কুড়িগ্রামে। তখন সেই ফকির আমাকে বলল, কুড়িগ্রাম কোন জায়গায়? তারপর আমি বললাম, কুড়িগ্রামের ভিতরে একটা জায়গা আছে। সেই জায়গাটার নাম আমি তাকে বললাম। তখন বলল যে তোর বাবা মা কী করে? আমি বললাম যে আমার বাবা নেই, মা আছে। আমি গ্রামের ছেলে, পড়াশোনাও তেমন একটা করিনি। শহরে আসছিলাম কাজের জন্য, মাও আমার অনেক অসুস্থ, সেই জন্য আমি শহরে আসছিলাম কাজের জন্য। তারপরে রাস্তায় একটা দোকানের মধ্যে যখন আমি কাজ নিতে গেলাম, আমাকে খুব ধরে মারলো। তখন ফকিরটা বলল, হ্যাঁ রে ভাই, এটা দুনিয়া, তোকে কেউ বিশ্বাস করবে না এখানে। আমিও ফকিরটার কথা শুনে অনেক কাঁদলাম। কিছুক্ষণ পরে ট্রেন আসলো, অনেক যাত্রী চলে আসলো, কেউ আসতেছে কেউ যাচ্ছে, কেউ আমার দিকে একটা বারের জন্য তাকাচ্ছে না। যাই হোক, আমার মাথায় কী যে উঠলো, আমিও উঠে পড়লাম ট্রেনের মধ্যে। ট্রেনে উঠলাম আমি রংপুরের মধ্যে। তারপরে রংপুর থেকে যখন পার্বতীপুর গেলাম, তখন না ট্রেনের যে লোকগুলো টিকিট নেয় সেই রকম একগুলো লোক উঠলো, গায়ের মধ্যে কোট দেওয়া। সেই লোকগুলো বলতেছে, টিকিট দেন টিকিট দেন। আমাকে এসে যখন বললো টিকিট আছে, আমি বললাম যে না, আমার কাছে তো টাকা নেই, আমি সামনে স্টেশনে নেমে যাব। তখন সেই লোকটা আমার কানের মধ্যে খুব জোর একটা থাপ্পড় মারে। তারপরে আমাকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দেয়। আমি পার্বতীপুরেই নামি। তারপরে সেখানেও আমি একদম অচানা, কোথায় যাব না যাব কিচ্ছু ঠিক ঠিকানা নাই আমার। যাই হোক, কিছু দূর যাওয়ার পরে রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, হঠাৎ করে দেখতে পেলাম একটি মাইক্রো দাঁড়িয়ে আছে ওখানে। আমাকে বললো একটা আন্টি, এই বাবা, এই তুমি আমার মাইক্রোটা একটু ঠেলে দিবে? আমি একাই পাচ্ছিলাম না, আরও দুইটা লোক আসলো, ঠেলে দিল। এরপর আমি অনেক দূর পর্যন্ত গেছিলাম ঠেলতে ঠেলতে, আর গাড়িটাও একটু স্টার্ট দিয়েছিল, আমার অতটাও কষ্ট হয়নি। যাই হোক, কিছু দূর যাওয়ার পরে গাড়িটা যখন স্টার্ট নিল, তখন মহিলাটি আমাকে ডাকলো, ডেকে বললো, কে রে বাবা তুমি? অনেক ভালো তো, এই শহরের মধ্যে এরকম আসলে অনেক ছেলেকেই ডাকি, সবাই অ্যাটিটিউড দেখায়, বেয়াদবি করে, এই প্রথম তোমাকে দেখলাম যে কিনা ভদ্রতার সহিত আমার কথাটা তুমি শুনলে। তোমার বাসা কোথায়? এরপর আমি বললাম যে আন্টি, আসলে আমার বাসা নেই, আমি গ্রাম থেকে শহরে এসেছি কাজের জন্য। তখন আন্টি বলল, কাজ পেয়েছো? আমি বললাম না, কাজ পাইনি। তখন আন্টি বলল, তুমি কি আমাদের বাসায় কাজ করবে? যা খাবে দাবে আমাদের বাসায়, আর তারপরে যা বেতন হবে মাসে, তোমার দিন ভালোই চলে যাবে। তোমার বাসায় কে কে আছে? তারপর আমি বললাম, আমার বাবা মারা গেছে, মা আছে, মা অনেকটা অসুস্থ। তখন আন্টি বলল, গাড়িতে উঠো। আমি বললাম যে গাড়িতে উঠবো মানে? আপনি আমাকে কোথায় নিয়ে যাবেন? তখন আন্টি হাসলো, বলল যে আরে পাগল ছেলে, আমার বাসায় তোমাকে নিয়ে যাব, কাজ করবা তুমি শুধু। তারপরে আমি গাড়ির গেটটা কি করে খুলবো এটাই জানতাম না। তারপরে আন্টি গাড়ি থেকে নামলো, নেমে গাড়ির গেটটা খুলে দিল। তারপর আমি ভিতরে গিয়ে বসলাম। কেমন যেন নিজেকে খুবই অপরিষ্কার লাগতেছে। গাড়িটা এত সুন্দর, এত পরিষ্কার, কোনোদিন আমি এত দামি গাড়িতে চড়িনি। যাই হোক, 10 মিনিট যাওয়ার পরে গাড়িটা ব্রেক করলো। এরপর আন্টি নেমে আমার দরজাটা খুলে দিল। আমি দরজাটাও খুলতে পারিনি যে কিভাবে দরজা খুলতে হয়। যাই হোক, যখন আন্টি বললো যে আসো, তারপর আন্টির পিছন পিছন যখন বাসায় ঢুকলাম, তখনই একটি সুন্দরী মেয়ে বলল, মা এটা তুমি কাকে নিয়ে এসেছো? ছি, গায়ের মধ্যে কি ময়লা, তাড়াতাড়ি বের করে দাও বাসা থেকে, এসব তুমি কই থেকে নিয়ে আসো? তখন আন্টি বলল, আরে এরকম রাগ করতেছিস কেন, বাসায় কাজের লোক লাগবে, এই ছেলেটা না হয় কাজ করবে, ছেলেটার ড্রেস পাতি ভালো নাই,
কয়েকটা ড্রেসপাতি কিনে দিলেই হয়ে যাবে, আর ছেলেটা সহজ সরল, কোনো সমস্যা হবে না। তারপরে দেখতে পেলাম আন্টি তার মেয়েকে চোখ মারলো। এরপরে তার মেয়েও বললো, ও আচ্ছা 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 রাখো, সমস্যা নেই। এরপরে আমাকে একটা রুম দেখিয়ে দিল, বললো যে তুমি ওই রুমে যাও, গিয়ে কাপড় চোপড় চেঞ্জ করো, আর একটু পরেই মানে তোমার আঙ্কেল আসবে, তো আমি ফোন করে বলে দিব কিছু ড্রেস নিয়ে আসবে তোমার জন্য। আমি বললাম আচ্ছা ঠিক আছে আন্টি, অনেক ধন্যবাদ, আপনি যে উপকার করলেন, এই শহরে কেউ হয়তো বা এমনটা নাই, আপনার মতো ভালো মানুষ নেই। তখন আন্টি বললো, আরে হয়েছে যাও ওই রুমে যাও, ফ্রেশ হও, ওই পাশে বাথরুম আছে তোমাদের, হ্যাঁ, আর ঘরের ভিতরে ঢোকার আগে অবশ্যই নক করবা, হ্যাঁ, আর আমি যখন ডাকবো সঙ্গে সঙ্গে আসতে হবে, যেটা কাজ দিব সঙ্গে সঙ্গেই করতে হবে, ঠিক আছে? হিসাবপাতি পারো তো? আমি বললাম যে পড়াশোনা তো তেমন একটি করিনি, তবে সামান্য হিসাব পারি। তখন মেয়েটা বললো, দুয়ে দিয়ে কত হয় বলো তো? আমি বললাম দুয়ে দিয়ে 4 হয়। তারপরে মেয়েটা বললো, বাস তাহলেই হয়ে যাবে, আর লাগবে না। এরপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে ম্যাম। তারপরে আমি ঘরে গিয়ে বসলাম। ঘরের মধ্যে এত দামি একটা ফ্যান, আমি ফ্যান কোনোদিনও দেখিনি। ঘরের মধ্যে তো হাত পাখা দিয়ে বাতাস করা হতো, আর লাইটও ছিল না। আর এই বাড়িটা এত সুন্দর, এত লাইট, আমাকে যে রুমে থাকতে দিয়েছে না, এটা একটা স্টোর রুম, তবে আমার কাছে মনে হচ্ছে এটা একটা রাজবাড়ি, রাজপ্রাসাদ। গ্রামের ছেলে ভাই, কিছুই বুঝি না। যাই হোক, আমি সেই দিনটা কোনো রকম চলে গেল। তার পরের দিন সকালবেলা হঠাৎ করে আন্টি এসে কিছু ড্রেস দিল আমাকে। ড্রেসগুলো পরলাম, পরার পরে যখন আয়নাতে নিজেকে দেখলাম, নিজেকে না কেমন যেন নায়কের মতো লাগতেছে। আমি এত সুন্দর হয়ে গেলাম, সত্যি মানতে হবে শহরটা আসলেই সুন্দর। জানি না মা কেমন আছে, আমার কাছে তো ফোনও নেই, আর মায়ের কাছেও ফোন নেই। মায়ের যে কী অবস্থা, কী করে যে খোঁজ নেই। পাড়ার মধ্যে শুধু একটাই ফোন আছে, সেই নাম্বারটা আমার মুখস্থ নেই। যাই হোক, এখানে 2-3 মাস থাকার পরে বাসায় যাওয়া লাগবে, মায়ের খোঁজ নিতে হবে। যাই হোক, হঠাৎ করে ম্যাম ডাকলো, আন্টি আমাকে ডাকলো। তারপরে আমি আন্টির কাছে গেলাম, গিয়ে আমাকে কিছু টাকা দিল, দিয়ে বললো ওই পাশে বাজার আছে, মরিচ কিনে নিয়ে আসো। তারপরে আমি মরিচ কিনে নিয়ে আসলাম। মরিচ নিয়ে আসা আমি নক করলাম। তারপরে দেখতে পেলাম আন্টির মেয়ে এসে গেটটা খুললো। গেটটা খুলে বললো, এ তুই কেন এখানে? আমি বললাম যে আন্টি আমাকে টাকা দিয়েছিল মরিচ কেনার জন্য। তখন সেই মেয়েটা বললো, ও আচ্ছা দাও। মরিচ দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মুখের উপরে গেটটা লাগিয়ে দিল, কি আর করার। তারপরে আমি আবার স্টোর রুমে গিয়ে শুইলাম। কপাল খারাপ ভাই, আর মায়ের কথা খুবই মনে পড়তেছে। যাই হোক, কিছুক্ষণ পরে আন্টি আবার ডাকলো, বললো যে খাওয়ার সময় হয়েছে, খেয়ে যাও। যাই হোক, খাওয়া দাওয়া করলাম। এরকম করে চলে গেল 1 মাসের মতো, আর আমিও নিজেকে চেঞ্জ করতে শুরু করলাম। হঠাৎ করে একদিন আন্টি আসলো। আন্টি এসে বলল, শোনো, আজকে 2টার সময় যখন তোমার ম্যাম বাসা থেকে বের হবে, তখন ম্যামকে বলবা যে ফোন দিতে, হ্যাঁ। আমি বললাম যে কাকে ফোন দিবে? তখন আন্টি বললো, শুধু বলবা যে ফোন দিতে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। যখন 2টার সময় আন্টির মেয়ে বের হলো, আমি বললাম যে আন্টি বলেছে ফোন দিতে। তারপরে দেখতে পেলাম ব্যাগ থেকে একটা বড় ফোন আমাকে দিল, যেগুলো টাচ করে কাজ করে, মানে যেগুলো টাচ করতে হয় ফোন, ওই ফোন আমাকে দিল। আমি এই ফোন কোনোদিনও হাত দিয়েও ছুঁইনি। গ্রামের মধ্যে বাটন ফোন দেখেছি, এত বড় বড় যে ফোন কিভাবে চালাবো এটাও আমি জানি না। আমাকে ফোন দিল, দিয়ে বলল যে এইটা তুমি চালাবা আজকে থেকে। আমি বললাম যে কীভাবে চালাবো, আমি তো জানি না, আপনি আমাকে শিখিয়ে দিবেন। তখন আন্টির মেয়ে বলল, আজকে বিকালে ছাদে গিয়ে শেখাবো ভালো করে, হ্যাঁ, আর আমি যেটা একবার বললো সেটা কিন্তু বারবার বলতে পারবো না, বুঝে নিতে হবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে ম্যাম। তারপরে ম্যাম ওখান থেকে চলে গেল। বিকালবেলা আসলো, আমাকে বললো ছাদে আসো। তারপরে আমি ছাদে গেলাম। সো গাইজ, বলো গরিব গল্পটি প্রথম পার্ট তোমাদের কাছে কেমন লাগলো? আশা করি অনেক ভালো লেগেছে। তোমাদের অনেক রিকোয়েস্ট ছিল যে ভাই গরিব আর মধ্যবিত্ত একটা গল্প দেন, যেন স্যাড স্টোরি হয়। সো এইটাই হচ্ছে অনেক সুন্দর একটা গল্প। আশা করি অনেক ইন্টারেস্টিং হবে, অনেক ভালো লাগবে। সো দেখা হবে নেক্সট পার্টে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।